চারা ঘোটালা, কয়লা চুরি, গরু চুরি ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আজকে রয়েছে। অনেকগুলো বিষয় রয়েছে, তার সাথে রয়েছে মেঘালয় নতুন সরকারের শপথ গ্রহণ, তার আগের অবস্থা, পরবর্তী অবস্থা ইত্যাদি নিয়ে আজকের রাজনৈতিক পর্যালোচনা। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটাল। দোল ইত্যাদি উপলক্ষে, হোলি ইত্যাদি উপলক্ষে আপনারা নিশ্চয়ই খুব আনন্দ করছেন, আনন্দের সাথে কাটাচ্ছেন, কিন্তু আমাদের ছুটি নেই। আমরা আপনাদের জন্য প্রতিদিন হাজির হচ্ছি নতুন নতুন এপিসোড নিয়ে। যেমন আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। লালু প্রসাদ যাদব এবং অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা, তাদের অপরাধ, কেউ চারা ঘোটালায় যুক্ত, কেউ গরু পাচারে যুক্ত। লালু প্রসাদ অত্যন্ত অসুস্থ এবং বৃদ্ধ হয়েছেন, তাকে নিয়ে টানা হেঁচড়া এরা ভালো চোখে দেখছে না দেশের মানুষ। আর অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগটা কি, সেটাই এখন আমরা ঠিকঠাক বুঝে উঠতে পারলাম না। উনি গরু চুরির সাথে যুক্ত, নাকি উনি চাল কলের মালিক, নাকি ওনার বিশাল একটা জমি পাওয়া গিয়েছে, নাকি তার ওই চাল কলে অনেকগুলো বিলাসবহুল গাড়ি ইত্যাদি ইত্যাদি রাখা আছে। কোনটা অভিযোগ ঠিক জানি না, কারণ বিভিন্ন সময় মিডিয়া বিভিন্ন রকম অভিযোগ করেছিল তার সম্বন্ধে, এবং মিডিয়ার মাধ্যমেই আমরা জেনেছি যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এতগুলো অভিযোগ, কিন্তু পার্টিকুলার কোন অভিযোগে তাকে দিল্লি নিয়ে যাওয়া হলো এবং তার অপরাধ কতটা প্রমাণ হয়েছে সেটা নিয়ে একটু কথা বলার আছে। কারণ অনুব্রত মণ্ডল তিনি বীরভূমের নেতা, তৃণমূল কংগ্রেসের নেতা এবং দক্ষ সংগঠক, এর মধ্যে কোনো ভুল নেই। কখনো কখনো কুকথা বলেছেন এবং সেই কুকথার নিন্দা মন্দও আমরা সবসময় করে এসেছি। কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগটা কি? গরু চুরির যদি অভিযোগ হয়, তাহলে গরুটা চুরি কিভাবে হয়? কারণ পশ্চিমবাংলায় জানেন গরুর হাট সর্বত্র বসে, প্রায় সমস্ত মৌজাতে, সমস্ত গ্রামে কিন্তু এরকম গরুর হাট বসে, এবং কলকাতা, শহর কলকাতাতেও কিন্তু গরুর হাট বসে, সেখানে গরু কেনা বেচা চলে। সেই গরু এক রাজ্য থেকে আরেক রাজ্যে আনা হয়, মানে পশ্চিমবাংলায় আনা হয়, এবং সেই গরুগুলো তখন বিক্রি হয়। এই গরু কেনা বেচার সাথে যুক্ত থাকাটা কোনো অন্যায় না, অপরাধ নয় ভারতীয় দণ্ডবিধি অনুসারে। গরু কেনা বেচাটা সিদ্ধ। এবার পাচারটা কোথায় হচ্ছে? অনুব্রত মণ্ডল নাকি বাংলাদেশে গরু পাচার করেছেন। এক দেশ থেকে আরেক দেশে ক্যাটল বা অন্য কোনো জীবজন্তু নিয়ে যাওয়াটা নিশ্চয়ই অন্যায়, নিশ্চয়ই অন্যায়। অনুব্রত মণ্ডলকে কি হাতে নাতে পাকড়াও করা গিয়েছে গরু পাচার করার সময়? এবং বর্ডার সংলগ্ন 15 কিলোমিটার এলাকা আমাদের সেনা জওয়ানদের হাতে রয়েছে, বিএসএফ এর হাতে রয়েছে। এই 15 কিলোমিটার এলাকার মধ্যে যদি অনুব্রত মণ্ডল গরুগুলো নিয়ে গিয়ে থাকেন, তাহলে এই 15 কিলোমিটার সুরক্ষার দায়িত্ব যাদের, তাদের মাথা স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না? এটা আমাদের প্রশ্ন রইল। আমি জানি না এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে কিনা। কিন্তু আরো একটা চুরি আছে, কয়লা চুরি। আসবো কয়লা চুরি নিয়ে। তার আগে আপনাদেরকে বলি, মেঘালয়ে কিন্তু নতুন সরকার গঠন হয়ে গেল। এনপিপি এবং বিজেপি মিলে জুলে সরকার গড়ল। বিজেপি 60টা আসনে প্রার্থী দিয়ে তারা মাত্র 2টো আসনে জিতেছে, এবং এনপিপি কে সমর্থন করে তারা মেঘালয়ে সরকার গড়ল। কিন্তু এই সরকার গড়বার আগে, সরকার ফর্ম হওয়ার আগে, এই এনপিপি এবং বিজেপি ছিল যুযুদান পক্ষ। দুপক্ষের নামে বিভিন্ন রকম মন্তব্য করেছেন। আসুন শুনে নিই যে প্রথম পক্ষ বিজেপি, তারা এই এনপিপি সরকার, সাংমা সরকারের বিরুদ্ধে তাদের কি অভিযোগ ছিল। স্বয়ং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মুখ থেকে সে কথাই শুনে নেব। यहाँ लोगों की बातें सुनता हूं तो बहुत दुख होता है। लोग कहते हैं कि पैसा लगा ही नहीं, न सड़कें बनी, न स्कूल कॉलेज, न अस्पताल बने, फिर वो पैसा गया कहां? यहां का यूथ कह रहा है कि यहां रोजगार के अवसर इन्होंने खत्म कर दिए हैं। जो भर्तियां होती है उनमें करप्शन है,
भाई भतीजावाद है। भाई और बहनों, इन्हीं सब बातों को देखते हुए ही मेघालय ने तय किया है कि दिल्ली और शिलोंग दोनों जगह बीजेपी सरकार होनी चाहिए। मोदी जी सिर्फ असम को पैसा नहीं भेजते हैं, मोदी जी ने ये सारा पैसा मेघालय के लिए भी भेजा है, मगर बीच में ये मेघालय सरकार आती है। मोदी जी जो भेजते हैं, ये आप तक पहुंचने के लिए जो रास्ता है वो संगमा जी ने बंद कर दिया है। मोदी जी की भेजी हुई सुविधाएं आप तक पहुंचती नहीं है। एक बार सरकार बदल दो, सारी की सारी सुविधाएं आप लोगों तक पहुंच जाएगी। मित्र, শুনলেন আপনারা আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মেঘালয়ে গিয়ে তারা কি বক্তব্য রেখেছেন। সাংমাকে বলা হচ্ছে যে তিনি নাকি দেশের মধ্যে সবচেয়ে করাপ্টেড সরকার চালান, সবচেয়ে দুর্নীতিপরায়ণ সরকার বলে দেখেছিলেন অমিত শাহ, এবং তার বক্তব্যের যে সারাংশ সেটা বিভিন্ন সংবাদপত্রে ছাপা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবার ঘটনা হচ্ছে যে এই যে সাংমা সরকারের বিরুদ্ধে অমিত শাহর অভিযোগ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, সেই সরকার নাকি সবচেয়ে বেশি করাপ্টেড, সবচেয়ে বেশি দুর্নীতিপরায়ণ। তাহলে এই সরকারের বিরুদ্ধে কটা সিবিআই, কটা ইডি, কটা ইনকাম ট্যাক্স এই সরকারের বিরুদ্ধে তদন্ত করেছে বা কতজনকে জিজ্ঞাসাবাদ করেছে? তারা তো জানতেন ভোটের আগে এই সরকার করাপ্টেড। তাহলে এই সরকারের বিরুদ্ধে কেন তাদের কোনো উচ্চবাচ্য ছিল না? তাহলে কি সেটিংটা আগেই হয়েছিল যে তোমরা যদি সরকার গড়তে না পারো আমরা তোমাদেরকে সমর্থন দিয়ে দেবো, তোমরা সরকার গড়বে? অর্থাৎ সরকার গড়ার পর মানে কেউ কোনো দল প্রথমে জোট করুক ভোটের বা পরেও জোট করুক, তাহলে 7 খুন মাপ। যে প্রধানমন্ত্রী এবং অমিত শাহ মানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে যারা যেখানে দাঁড়িয়ে বিষোদাগার করছেন এনপিপির সরকারের সম্বন্ধে, সেই এনপিপি সরকারের সাথেই তারা হাত ধরাধরি করে সরকার গড়ছেন। আসুন মেঘালয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানের সেই ভব্য চিত্র আপনাদের সামনে তুলে ধরি এক্সক্লুসিভলি এনকে ডিজিটালের পর্দায়। On this historic occasion, we welcome in our midst on this historic occasion for the first time in our state of Meghalaya the privilege of the Honorable Prime Minister's eminent presence at the swearing-in ceremony of the Cabinet Ministers. Accompanying him are the Honorable Union Minister of Home Affairs, Shri Amit Chaji, Chief Minister Designate Meghalaya Shri Conrad K. Sangma, and JP Naddaji, President BJP. আপনারা দেখলেন যে দল মানে ভারতীয় জনতা পার্টি এনপিপি সম্বন্ধে এত কথা বলল, তারা ভ্রষ্টাচারী সরকার, তারা দুর্নীতি পরায়ণ, তারা করাপ্টেড, সেই সরকারের সাথেই মিলিজুলি করে সরকার গঠন করতে হলো। এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বয়ং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সভাপতি জেপি নাড্ডা। এটাকে কি দ্বিচারিতা বলে, সেটিং বলে, না কি বলে? ভ্রষ্টাচার সরকার যদি হয়েই থাকে তাহলে তার বিরুদ্ধে এতদিন কেন ব্যবস্থা নেওয়া হয়নি? এবং যদি ভ্রষ্টাচার সরকারই হয়েই থাকে এই মেঘালয় সরকার, সাংমার সরকার,
তাহলে কি এখন ব্যবস্থা নেওয়া হবে? আমরা জানার অপেক্ষায় রইলাম। এর মধ্যেই আরেকটি খবর এসে গিয়েছে। খবরটি শোনার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে নেব। চাঞ্চল্যকর খবর, আম আদমি পার্টির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে কয়লা চুরির দায়ে অভিযুক্ত স্বয়ং গৌতম আডানি। কিভাবে? সঞ্জয় সিং, আম আদমি পার্টির প্রবক্তা এবং বড় নেতা, তিনি সাংবাদিক সম্মেলন করেছেন। তিনি সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার কাগজ তুলে দেখাচ্ছেন যে কেন্দ্রীয় সরকারের দফতর তারাই কিন্তু অভিযোগ করছেন যে আডানি নিজের খনি থেকে কয়লা তুলে নিজের বিদ্যুৎ কেন্দ্রে পাঠিয়েছেন চুরি করে, এবং এর জন্য সরকারের 1 লক্ষ কোটি টাকা লস হয়েছে। এ প্রসঙ্গে আরো বলে রাখি যে এই কয়লা খনির থেকে কয়লা তুলে পাঠানোর ব্যাপারে সুপ্রিম কোর্টের একটা বিশেষ নিষেধাজ্ঞা আছেও, কিন্তু এখানে নিষেধাজ্ঞা মানা হয়নি, সুপ্রিম কোর্টের কথা তোয়াক্কা করা হয়নি। তাহলে কি সুপ্রিম কোর্ট কোনো ব্যবস্থা নেবে ব্যাপারে? সঞ্জয় রাউত সময় চেয়েছেন সুপ্রিম কোর্টের কাছে, তাই তিনি দেখা করতে চান, দেখা করে তিনি সেই অভিযোগ দিতে চান। আমরা এই নিয়ে কথা বলবো, তবে দেখে নেব সঞ্জয় সিং এক্স্যাক্টলি কি অভিযোগ করেছে তার সম্মেলনের এক্সক্লুসিভ ছবি। आज जो जानकारी मैं आपको देने जा रहा हूं उसको जानकर और सुनकर आपके होश उड़ जाएंगे। सिर्फ एक सरकार को धोखा नहीं दिया गया, सिर्फ 1 लाख करोड़ की कोयला चोरी नहीं की गई अडानी के द्वारा, बल्कि गुजरात सरकार और गुजरात की जनता को भी किस तरीके से अडानी ने धोखा दिया है उसकी जानकारी मैं आपके साथ साझा करना चाहता हूं। और यह जो जानकारी आपको साझा करने जा रहा हूं, यह भारत सरकार के ऊर्जा मंत्रालय के द्वारा लिखी गई चिट्ठी के आधार पर जारी करने जा रहा हूं। और इस चिट्ठी में साफ तौर पे लिखा है कि जो अडानी को राजस्थान के सरकार के द्वारा पारसा कांटा 2 कोयला की खदानें दी गई मोदी सरकार के द्वारा, सुप्रीम कोर्ट के आदेश के बावजूद जिन 2 खदानों को रद्द नहीं किया गया, उन 2 खदानों से कोयला निकालकर अडानी अपने पावर प्लांट में ले जा रहा है। इसकी थारो इन्वेस्टिगेशन कीजिए, इसकी संपूर्ण जांच कीजिए। मैं नहीं कह रहा हूं, भारत सरकार के ऊर्जा मंत्रालय द्वारा कहा गया है। भारत सरकार के ऊर्जा मंत्रालय के एडिशनल सेक्रेटरी विवेक देवांगन, उनकी यह चिट्ठी है जिस चिट्ठी में कहा गया है कि जो कोयला की खदानें अडानी को दी गई, वहां से कोयला निकालकर सुप्रीम कोर्ट के आदेशों के खिलाफ और भारत सरकार के कानून के खिलाफ वहां से कोयला निकालकर अडानी अपने पावर प्लांट में लेके जा रहा है। यह साफ तौर पे इस चिट्ठी में लिखा है कि इसकी थॉरो इन्वेस्टिगेशन कीजिए, इसकी पूरी तरीके से जांच कीजिए, नंबर 1। और नंबर 2, इसी में एक और गंभीर जानकारी दी गई है कि 4.42
रुपए में यानी कि 4 रुपए 42 पैसे में पर यूनिट 150 मेगावाट बिजली अडानी को गुजरात को देना था, गुजरात के बिजली के लिए देना था। गुजरात के लाल अडानी को, गुजरात की जनता को बिजली देना था 4.4 रुपए 42 पैसे यूनिट में। और इस चिट्ठी में यह भी लिखा है कि गुजरात सरकार के साथ किए गए समझौते का वायलेशन करके उस कॉन्ट्रैक्ट को धता बताते हुए अडानी ने पावर एक्सचेंज में वो बिजली बेच दी, यानी कि महंगे दामों में वो बिजली बेच दी। यानी कि कोयला क्राइसिस के समय में, बिजली संकट के समय में जब गुजरात को बिजली की जरूरत थी, उस वक्त बिजली को अडानी ने पावर एक्सचेंज में महंगे दामों पर बेच दिया। और यह चिट्ठी किसकी है? यह है विवेक देवांगन, आईएएस ऑफिसर, एडिशनल सेक्रेटरी, पावर डिपार्टमेंट, भारत सरकार। यानी जो आरोप मैंने कल लगाया था कि 1 लाख करोड़ रुपए का कोयला नरेंद्र मोदी जी ने अपने मित्र अडानी को मुफ्त में दे दिया, उसमें एक और गंभीर आरोप जुड़ गया आज कि गुजरात सरकार के द्वारा जो 150 मेगावाट का अडानी के साथ पावर सप्लाई के लिए कॉन्ट्रैक्ट साइन किया गया था, उसका उल्लंघन करते हुए बिजली सप्लाई गुजरात को नहीं की गई, बल्कि वो बिजली सप्लाई पावर एक्सचेंज में महंगे दामों पे अडानी ने बेच के मुनाफा कमाया। राजस्थान को धोखा दिया, गुजरात को धोखा दिया, पूरे देश को धोखा दिया। और मैं ये पूछना चाहता हूं, मोदी जी, अगर आपके मंत्रालय के पावर मिनिस्ट्री ने चिट्ठी लिखी थी तो 1 साल पहले ये चिट्ठी लिखी थी, तो आपकी सीबीआई क्या कर रही थी, आपकी ईडी क्या कर रही थी, आपकी जांच एजेंसियां क्या कर रही थी? अडानी की इन खदानों को बंद क्यों नहीं किया गया? अडानी के ऊपर कार्रवाई क्यों नहीं की गई? আপনারা দেখলেন সঞ্জয় সিং কি অভিযোগ করছেন, কাগজ তুলে পরিষ্কার দেখাচ্ছেন। দফতরে, কেন্দ্রীয় সরকারের দফতরে অভিযোগ করছে যে কয়লা চুরি হয়েছে। শুধু তাই না, চুরিতেই থেমে থাকেনি। এই আডানি দুটো রাজ্য সরকারকে তারা ঠকিয়েছে। কিভাবে তাও কিন্তু বুঝিয়ে দিলেন সঞ্জয় সিং। গুজরাট সরকারকে যে দামে বিদ্যুৎ সাপ্লাই করার কথা ছিল আডানিদের, 150 মেগাওয়াট বিদ্যুৎ সাপ্লাই করার কথা ছিল, সেই বিদ্যুৎ গুজরাট সরকারকে দেয়নি। কম দামে 4 টাকা 45 পয়সায় গুজরাট সরকারকে দেওয়ার কথা ছিল, তা না করে সেটা চড়া দামে অন্যত্র বিক্রি করেছেন। অর্থাৎ এইভাবে তিনি দুটো রাজ্য সরকারকে ঠকিয়েছেন। এইবার আমরা দেখতে চাই, আমরা সাধারণ মানুষ, দেশের মানুষ, এবং বলা যায় আপনাদের কণ্ঠস্বর আমরাই তুলে দিই। আমরা আপনাদের হয়ে প্রশ্ন করতে চাই, কারণ এই চ্যানেল আপনাদের, এই সংস্থা আপনাদের, এটা আপনারাই চালান, আপনাদের সাহায্যে এই সংস্থা চলে। তাই আপনাদের হয়ে প্রশ্ন করতে চাই যে দুর্নীতি পরায়ণ বা ভ্রষ্টাচারী মেঘালয় সরকারের বিরুদ্ধে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স ইত্যাদি সংস্থাগুলো তদন্ত করবে কিনা। আডানির বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে আম আদমি পার্টির তরফ থেকে, সেই অভিযোগের সারবত্তা খুঁজে দেখতে আডানিকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা এবং কয়লা দফতরের মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা। কারণ এ দেশে দুরকম আইন চলে, আপনারা জানেন। শাসক দল এবং তাদের পৃষ্ঠপোষকদের জন্য একরকম আইন, আর বাকি মানুষদের জন্য আরেক রকম আইন। আপনারা জানেন এই আডানি শাসক দলের পৃষ্ঠপোষক প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে আডানিদের বিমানে চেপে নির্বাচনী প্রচার করতে দেখা গিয়েছে এবং প্রকাশ্যে আমাদের প্রধানমন্ত্রীকে তার সাথে ঘনিষ্ঠ আলাপচারিতায় দেখা গিয়েছে। তারপরেও আপনি আশা করেন যে এই আদানিদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেবে? সরকার কোনো ব্যবস্থা নেবে? যে যারা বলেছিল মেঘালয় সরকার ভ্রষ্টাচারীতম সরকার, সবচেয়ে দুর্নীতিপরায়ণ সরকার দেশের মধ্যে, সেই দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিপরায়ণ সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কি কোনো ব্যবস্থা নেবে? উত্তরটা আপনিও জানেন। কিন্তু আমাদের প্রশ্ন সুপ্রিম কোর্টের কাছে। আমরা প্রশ্ন রাখতে চাই দেশের মহামান্য আদালতের কাছে যে আপনারা দেশের বিভিন্ন স্তম্ভ তো ভেঙে পড়েছে, মিডিয়া ভেঙে পড়েছে, সংসদীয় ব্যবস্থা বিভিন্ন জায়গায় তার কালো ছাপ রেখে যাচ্ছে, কিন্তু ন্যায়ালয়, আদালত, তারা কি কোনো ব্যবস্থা নেবে?
তারা কি স্বতঃপ্রণোদিত হয়ে সিবিআইকে নির্দেশ দেবে এই দুটো ব্যাপারে তদন্ত হোক? অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে এবং লালু প্রসাদ যাদবকে দিল্লি ডেকে পাঠানো হচ্ছে। এইগুলো যেমন চলছে চলুক, আইনের পথে চলুক, আপত্তি নেই, কিন্তু আইন তো সবার জন্য সমান হওয়া উচিত। মেঘালয় সরকারের, সাংমা সরকারের উপরেও যা আইন হওয়া উচিত, অনুব্রত মণ্ডলের উপরেও সেই আইন প্রয়োগ করা উচিত এবং একই আইন প্রয়োগ করা উচিত লালু প্রসাদ যাদব এবং গৌতম আডানির বিরুদ্ধে। কিন্তু সর্বনেশে দেশে, শিব ঠাকুরের দেশে কিন্তু সবকিছু সর্বনেশে। এখানে বিজেপির সাথে থাকলে ভালো, আর না হলে সবাই কালো। আমাদের পাশে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আমাদের আর্থিক সাহায্য করতে চান তারা নিচের নাম্বারটিতে আমাকে কল করুন, 9830075869। এই নাম্বারটিতে আমাকে ফোন করুন। আবার রিপিট করছি, 9830075869। আমি আপনাদের বলে দেবো কোনভাবে, কোন পথে আপনারা আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। এছাড়াও জয়েন বাটন ক্লিক করতে পারেন। এছাড়াও আমাদের সাথে যোগ হতে পারেন বিভিন্নভাবে। তার মধ্যে আরেকটি উপায় হচ্ছে এই যে নিচে যে থ্যাঙ্কস বলে অংশটি লেখা আছে সেখানে ক্লিক করতে পারেন, অথবা সেই জয়েন বাটনে ক্লিক করতে পারেন। এভাবে আপনারা আমাদের পাশে থাকতে পারেন। আর সবচেয়ে বেশি থাকতে পারেন এই ভিডিওগুলো শেয়ার করে, মানুষের কাছে পৌঁছে দিয়ে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় হিন্দ।